কেমন আছো বন্ধুরা? গতকাল আপনাদের ৩০০ নামের একটা মাস্টারপিস সিনেমার গল্প শুনিয়েছিলাম, আর আজকে নিয়ে এসেছি ওই গল্পেরই সেকেন্ড পার্ট। তো প্রথম পর্বে আমরা গ্রিসের এক রাজ্য, স্পার্টার রাজা এবং সেই যোদ্ধাদের বীরত্বের কাহিনী দেখেছিলাম। আজকে দেখব গ্রিসের রাজধানী এথেন্সের যোদ্ধাদের বীরত্বের গল্প। কথা দিচ্ছি, এই গল্পটা এতটাই অসাধারণ যে আপনারা মুগ্ধ হতে বাধ্য হবেন। জ্যাক স্নাইডারের এই সিনেমাগুলোর একদম পাকা ভক্ত আমি। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের গত পর্বে মারা যাওয়া রাজা লিওনেসকে দেখানো হয়, যার উপরে রাগে ক্ষোভে সম্রাট জার্জিস মৃত রাজারই গলা কেটে ফেলে। তখনই আমাদের বলা হয় যে ওরাকালের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, গ্রিস এখন পতনের দ্বার প্রান্তে, জার্জিস সবকিছু ধ্বংস করে দেবে। এখন আমাদের বাঁচাতে পারে শুধুই অ্যাথেনিয়াসরা। অ্যাথেনিয়াস হলো তৎকালীন গ্রিসের রাজধানী অ্যাথেন্সের জিন্দা, যারা খুবই ভালো জাহাজ তৈরি করতে পারত। এখন গ্রিসের ভবিষ্যৎ ছিল তাদেরই হাতে। এখন আমাদের মহারানী তার যোদ্ধাদের সামনে কিছু ইতিহাস বলতে থাকে যে কেন পার্সিয়ানরা তাদের উপরে হামলা করল। আসলে এই যুদ্ধ শুরু হয়েছিল আজ থেকে 10 বছর পূর্বে, যখন পারস্যের রাজা ড্যারিয়াস গ্রিস দখল করতে হামলা করেছিল। তখন সমুদ্রপথে এক লম্বা সফর করে তারা এসেছিল লাখ লাখ যোদ্ধা নিয়ে। কিন্তু তখন অ্যাথেনিয়ান যোদ্ধারা তাদের চেয়েও 3 গুণ বেশি এই পার্সিয়ান যোদ্ধাদের সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিল গ্রিসকে বাঁচানোর জন্য। অ্যাথেনিয়ানসদের সেনাপতি ছিল থেমেস্টেক্লেস, যার অসাধারণ যুদ্ধনীতির কারণে তারা সমুদ্র সফর করে ক্লান্ত পার্সিয়ান সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত হবার আগেই তাদের উপরে ভোরবেলা এলোপাথারি হামলা করে দেয়। থেমেস্টেক্লেস নিজের অসাধারণ বীরত্বের সাথে সেদিন লড়াই করে মাটিতে পা দেয়া সকল পার্সিয়ান যোদ্ধাদেরকে হারিয়ে দেয়। আর এই সব কিছুর মধ্যেই থেমেস্টেক্লেসের সামনে একটা বিশাল সুযোগ এসে হাজির হয়। সে তার সামনে দূর থেকে একটা জাহাজে দাঁড়িয়ে থাকা রাজা ড্যারিয়াসকে দেখতে পায়। এই সুযোগটা লুফে নিয়ে থেমেস্টেক্লিস রাজার দিকে তীর ছুঁড়ে মারে। এটা দেখে রাজা ড্যারিয়াসের ছেলে ছুটে আসতে থাকে তার বাবাকে বাঁচাতে, কিন্তু কোনো লাভ হয় না। থেমেস্টেক্লিসের তীর একদম রাজা ড্যারিয়াসের বুকে বেঁধে যায়। সেদিন যুদ্ধের ময়দানে বৃষ্টি নামে, কিন্তু এই বৃষ্টির মাঝেও আগুন জ্বলতে থাকে রাজা ড্যারিয়াসের ছেলে জার্জিসের বুকে। থেমেস্টেক্লিস আজ নিজের অজান্তেই একটা বিশাল ভুল করে ফেলেছে। তাকে আরেকটা তীর বিধিয়ে দিতে হতো জার্জিসের বুকে, কিন্তু সে পারেনি। তাই গ্রিসকে তার এই ভুলের চরম মূল্য দিতে হয়েছিল। এদিকে রাজা ড্যারিয়াস মৃত্যুর শয্যায় পড়েছিল। দুনিয়া থেকে বিদায় নেবার আগে রাজা তার সকল আর্মি জেনারেলদের সাথে কিছু বার্তা দিতে চাইত। এজন্য সাথে ডেকে পাঠানো হয় রাজার নব কমান্ডার আর্থেমেশিয়াকে। রাজা ড্যারিয়াস আর্থেমেশিয়ার উপরে অনেক ভরসা করত, তাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, কারণ এই মহিলা রাজাকে এর আগেও অনেক যুদ্ধে জয় ছিনিয়ে এনে দিয়েছিল। তাই আজ মৃত্যুর আগে রাজা আর্থেমেশিয়াকে দায়িত্ব দেয় তার ছেলেকে দেখে রাখার জন্য। আর ড্যারিয়াস তার ছেলেকে সতর্ক করে দেয় যে বাবা, আমি যে ভুল করেছি সেটা যেন তুমি করিও না। গ্রিকদের নিজেদের মতো থাকতে দাও, ওদের সাথে কখনোই যুদ্ধে যেও না, ওদেরকে কেবলমাত্র দেবতারাই হারাতে পারবে। এই কথা শুনে আর্তেমিশিয়া রাজার বুক থেকে তীর টেনে বের করে, আর সাথে সাথে রাজা সেখানে মৃত্যুবরণ করে। এই ঘটনার পরে রাজার ছেলে জার্জিস প্রচণ্ড কষ্টে 7 দিন ধরে কান্না করেছিল। আর 8ম দিনে আর্তেমিশিয়া প্রথমবার জার্জিসকে বলে যে তোমার বাবা তোমাকে শুধু একটা সতর্ক বার্তাই দেয়নি, তোমাকে একটা চ্যালেঞ্জও দিয়েছে। রাজা বলেছিলেন গ্রিকদের নাকি কেবলমাত্র দেবতারাই হারাতে পারবে, তাহলে তুমিই হবে আমাদের নতুন এক দেবতা। এরপর আর্তেমিশিয়া লেগে যায় জার্জিসকে দেবতা বানানোর কাজে। সে সারা দুনিয়া থেকে জাদুকর আর তান্ত্রিকদের ডেকে নিয়ে আসে, আর তাদের রিচুয়াল মেনে জার্জিসকে নগ্ন অবস্থায় মরুভূমিতে ছেড়ে দেয়া হয়। আর এইসব রিচুয়াল পালন করতে গিয়ে জার্জিস মরুভূমির মাঝে এক ভয়ঙ্কর গুহার খোঁজ পেয়ে যায়, যেখানে দৃষ্টি আর আত্মাবিহীন একদল তান্ত্রিক বসবাস করত, যারা ছিল শয়তানের একনিষ্ঠ পূজারী। জার্জিস তাদের কাছে নিজের আত্মা সমর্পণ করে দেয় আর নিজের আগের সত্তাকে বলি দিয়ে দেয় শয়তানের কাছে, যার ফলে সে যখন বেরিয়ে আসে তখন সে ছিল সম্পূর্ণ একটা পাথরের মূর্তির মতো মসৃণ, যার শরীরে কোনো লোম ছিল না, যার ভেতরে মানুষের কোনো অংশ ছিল না, কারণ জার্জিস দেবতার রূপে পুনর্জন্ম নিয়েছে। এইসব কিছু দেখে আর্তেমিশিয়া সেই সব মানুষদেরকে মেরে ফেলে যারা একসময় জার্জিসের বন্ধু ছিল, তার পরামর্শদাতা ছিল, যারা জার্জিসকে কোলে পিঠে করে মানুষ করেছিল। তারা সবাই আর্তেমিশিয়ার ক্ষোভের শিকার হয়, কারণ আর্তেমিশিয়া চাইতো না জার্জিস কখনো তার অতীত জীবনের কথা মনে করুক। এছাড়াও সে জার্জিসকে নিজের কথামতো চালানোর জন্য এইসব কিছু করেছিল। এরপর সম্রাট জার্জিস নিজের দেবতারূপে প্রথমবার রাজ্যবাসীর সামনে গিয়ে দাঁড়ায়, আর সে আর্টেশিয়ার প্ল্যান মোতাবেক গ্রিসের বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করে দেয়।
এই খবরটা অ্যাথেন্সে পৌঁছানোর সাথে সাথে রীতিমতো অ্যাথেন্সের সংসদে মারামারি লেগে যায়, কারণ একদল কাউন্সিলর চাইতো যুদ্ধ করে গ্রিসকে রক্ষা করতে, তো আরেক দল চাইতো পার্সিয়ানদের সাথে আলোচনা করে সমাধান করতে। এইসবের মাঝে সেখানে থেমিস্টিকলিস উপস্থিত হয়ে সবাইকে থামিয়ে দেয়। সে বলে যে এখন আমাদের যুদ্ধের ময়দানে লড়াই করতে হবে, সংসদে নয়। জার্জিস এখন গ্রিসের সামনে দাঁড়ানো একটা ভয়ঙ্কর হিংস্র নেকড়ের মতো। ওর সাথে আলোচনা করে কোনো সমাধান করা যাবে না। ও নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে গ্রিসকে দখল করতে আসছে। ও আমাদের পায়ের নিচে পিষে ফেলতে আসছে। আমাদের সকল রাজ্যকে একত্রিত হতে হবে। আরাগা, কোরিন্থ, মেগারা, অ্যাথেন্স, এমনকি স্পার্টাকেও এই যুদ্ধে সামিল হতে হবে। তখনই একজন কাউন্সিলর বলে যে, আপনি কি স্পার্টানদের কাছে সাহায্য চেয়েছেন? ওরা না থাকলে কিন্তু আমরা কখনোই জিততে পারবো না। তাই থেমিস্টিকলিস বেরিয়ে পড়ে স্পার্টানদের সাহায্য চাইতে। এদিকে জার্জিস যখন তার দূতকে রাজা লিওনিডাসের কাছে পাঠিয়েছিল, তখন তো রাজা তাকে কুয়ে ফেলে মেরে ফেলেছিল। তাই এদিকে যুদ্ধে যেতে থাকা জার্জিসকে আর্তেমিসি এসে খবর দেয় যে তোমার পাঠানো দূতের তো কোনো খবর পাওয়া গেল না। হয়তো রাজা লিওনিডাস দূতের কথায় রাজি হয়নি। এটা শুনে রাজা জার্জিস বলে যে কোনো ব্যাপার না, একবার আমাদের জাহাজ গ্রিসের তীরে পৌঁছালে আমি নিজে স্থলপথের জন্য যুদ্ধে নেতৃত্ব দেব। ওদেরকে বুঝিয়ে দেব আমার বাবাকে মারার জন্য আমি গ্রিসকে এখনো ক্ষমা করিনি। এদিকে থ্যালেস্টিকলিস স্পার্টায় পৌঁছে গিয়েছিল সাহায্য চাইবার জন্য। সেখানে তার সাথে ডেলিসের দেখা হয়। ডেলিস এখানে সেই 300 জনকে তৈরি করছিল যারা রাজার সাথে যুদ্ধে শহীদ হতে চায়। এদিকে থেমিস্টিকলিস দেখা করে রানীর সাথে। সে রানীকে অনুরোধ করে বলে যে আপনাদের যত যুদ্ধ জাহাজ আছে ওগুলো আমাদেরকে দিয়ে দিন। থেমিস্টিকলিস রানীকে কথা দেয় যে স্পার্টানরা যদি তাকে সাহায্য করে তাহলে পার্সিয়ানদের হারানো অনেক সহজ হয়ে যাবে। কিন্তু রানী বলে যে রাজা লিওনিডাস গেছে ওরাকলের সাথে যুদ্ধের পরিকল্পনা করতে। তারা তখনই যুদ্ধে যেতে পারবে যখন ওরাকলেরা তাদেরকে অনুমতি দেবে। অনুমতি ছাড়া যেহেতু যুদ্ধে যাওয়াই যাবে না, তাই হতাশ হয়ে থেমিস্টিকলিস ফিরে চলে আসে। এদিকে গ্রিসের এক যুদ্ধবন্দীকে ধরে নিয়ে আসা হয় আর্তেশিয়ার কাছে। আর সেই বন্দী চিৎকার করে সব পার্সিয়ানদের বলতে থাকে, তোরা সবাই কাপুরুষ, তোরা যুদ্ধ করার জন্য একজন গ্রিক মহিলার কমান্ডো মেনে চলিস। এখানে আমরা জানতে পারি যে আর্থিমিশিয়ার জন্ম হয়েছিল গ্রিসে, কিন্তু কিছু ভয়ানক ঘটনার কারণে সে পার্সে চলে আসে। আর এখন সে শুধু গ্রিসের ধ্বংস দেখতে যায়। যাই হোক, আর্তেশিয়া সেই বন্দীকে মেরে ফেলে। আর সে জানতে পারে যে রাজা লিওনিডাস নাকি মাত্র 300 সৈনিক নিয়ে বেরিয়ে পড়েছে স্থলপথে যুদ্ধ করার জন্য। তাই আর্তেশিয়া ভেবেছিল যে সমুদ্রপথ দখল করা এখন তার জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ স্পার্টানরা না থাকা মানে গ্রিসের শক্তি অর্ধেক কমে যাওয়া। তো এই জাহাজে আবার একজন এথেনিয়ান গুপ্তচর ছিল, আর তার কথাবার্তা শুনে আর্তেমিসিয়া তাকে ধরে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত সেই গুপ্তচর সবাইকে মেরে এথেন্সে পালিয়ে আসতে সক্ষম হয়। সাইলাস নামের সেই গুপ্তচর তার ছেলে ক্যালিস্টোকে সাথে করে নিয়ে এসেছিল থেমিস্টিকলিসের সাথে দেখা করতে। সে থেমিস্টিকলিসকে জানায় যে জগজেসির সমুদ্রপথে যুদ্ধ সামলাচ্ছে আর্তেমিসিয়া নামের এক গ্রিক মহিলা। ও খুবই ভয়ঙ্কর এক কমান্ডো, সমুদ্রের বুকে যুদ্ধ করার ওর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এখানে সবাই কৌতূহলী ছিল যে একজন গ্রিক মহিলা আর্টেমিসিয়া কিভাবে পারস্যের এত বড় কমান্ডার হলো। তখনই আমাদের জানানো হয় যে আজ থেকে প্রায় 30 বছর আগে গ্রিসের এক রাজ্যে পার্সিয়ানদের সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে গ্রিসের কিছু রাজাকার, যারা পার্সিয়ানদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, তারা গ্রিসে সেই রাজ্যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায়। আর সেই রাজাকারের আর্তেমিসার বাবা মাকে মেরে ফেলে আর তাকে রক্ষিতা বানিয়ে অনেকদিন ভোগ বিলাসে পাত্র বানিয়ে রাখে। আর এক পর্যায়ে মৃত্যুর জন্য মেয়েটাকে রাস্তায় ফেলে যায়। সেদিন একজন দয়ালু পার্সিয়ান দূত আর্তেমিসাকে উদ্ধার করে পারস্যে নিয়ে যায়। আর এই লোকটা ছিল সেই দূত যে কিনা গিয়েছিল লিওনিডাসের কাছে। তো যাই হোক, 30 বছর অতীতে এই দূত আর্তেমিকে যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দিয়েছিল। আর ধীরে ধীরে আর্তেমিসা হয়ে ওঠে রাজা ড্যারিয়াসের এক বিশ্বস্ত সৈন্য, যে তার সৌন্দর্য আর যুদ্ধবিদ্যা দিয়ে যে কাউকে ঘায়েল করতে পারত। এভাবে ধীরে ধীরে বিশ্বস্ততা অর্জন করতে করতে একসময় রাজা ড্যারিয়াস তাকে নৌবাহিনীর কমান্ডার বানিয়ে দেয়। এছাড়াও সাইলাস বলে যে স্পার্টানরা যুদ্ধের জন্য অনুমতি নিতে গিয়েছিল, কিন্তু অরাকেল নাকি তাদেরকে অনুমতি দেয়নি। তাই এখন স্থলপথে রাজা লিওনিডাস কেবলমাত্র 300 জন যোদ্ধাকে নিয়ে এগিয়ে যাচ্ছে পার্সিয়ানদের 3 লাখ যোদ্ধাদের মোকাবেলা করতে। এই দুঃসংবাদ শুনে থেমিস্টোক্লিস বলে ওঠে যে তাহলে গ্রিসের ধ্বংস হবার মাঝে কেবলমাত্র রাজা লিওনিডাস আর তার 300 যোদ্ধা দাঁড়িয়ে আছে। এরপর থেমিস্টোক্লিস তার সৈন্যদের তাঁবুতে চলে যায়, যেখানে গিয়ে সে সৈন্যদের প্রস্তুত করতে থাকে। কিন্তু তখনই সে দেখে যে সাইলাসের ছেলে ক্যালিস্টো এসেছে যুদ্ধ করার জন্য। থেমিস্টোক্লিস যুবক ছেলেটার দেশপ্রেম দেখে অবাক হয়ে গিয়েছিল। তো যাই হোক, সে তার সৈন্যদের থেকে জানতে পারে যে তাদের কাছে মাত্র 50টা জাহাজ রয়েছে। ভিন্ন ভিন্ন রাজ্য থেকে মাত্র 60টা জাহাজ পেয়েছে তারা, বাকি সবগুলোই তাদের তৈরি। তারা বুঝতেই পারছিল না যে মাত্র 50টা জাহাজ দিয়ে কিভাবে তারা পার্সিয়ানরা হাজার হাজার যুদ্ধ জাহাজের সাথে লড়াই করবে। কিন্তু থেমিস্টোক্লিস বলে যে যুদ্ধ কখনো সৈন্য বা জাহাজ দিয়ে করা হয় না, যুদ্ধ করা হয় হিম্মত আর সাহস দিয়ে। এদিকে আর্তেমিসিয়া জানতে পারে যে অ্যাথেনিয়ানসরা মাত্র 50টা জাহাজ নিয়ে তাদের উপরে হামলা করতে আসছে। তাই সে ভেবে নিয়েছিল যে মাত্র হাতে গোনা জাহাজগুলো তাদের কমান্ডার ভান্ডারি একাই ধ্বংস করে দিতে পারবে। তো যথারীতি আর্তেমিসিয়া তার কমান্ডার ভান্ডারিকে 150টা যুদ্ধ জাহাজ দিয়ে পাঠিয়ে দেয় সমুদ্রে যুদ্ধ করার জন্য।
এদিকে থেমেস্টিকল তার 50টা জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছিল, আর সে চিৎকার করে সবাইকে বলছিল, আজকের যুদ্ধ আমাদেরকে জিততেই হবে, নয়তো ঘরে ফিরে যাবার মতো কোনো ঘর, কোনো দেশ আমাদের থাকবেই না। তাই আজকে নিজের জন্য, নিজের পরিবারের জন্য আর নিজের দেশের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করো। আর ফাইনালি তাদের এই ছোট ছোট 50টা যুদ্ধ জাহাজের মুখোমুখি হয় কমান্ডার ভান্ডারির বিশাল 150টা জাহাজ। থেমেস্টিকলস জানত যে পার্সিয়ানদের জাহাজগুলো সামনের দিক থেকে শক্তিশালী হলেও মাঝের দিকটা অনেক দুর্বল, তাই তারা তাদের জাহাজের মাঝ বরাবর হামলা করার সিদ্ধান্ত নেয়। আর চোখের পলকে উত্তাল সামুদ্রিক গ্রিক সাম্রাজ্যের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় পার্সিয়ানদের। আর এখানে থেমেস্টিকলসের অসাধারণ দক্ষতায় তাদের মাত্র 50টা জাহাজ দিয়ে তারা একের পর এক পার্সিয়ান জাহাজগুলো ধ্বংস করে দিতে থাকে। সেদিনের যুদ্ধে তারা বীরত্ব আর সাহসিকতার পরিচয় দিয়ে জয় হাসিল করে নেয়। আর এটা ছিল সেই যুদ্ধ যেটা স্থলে দাঁড়িয়ে প্রথম দিন রাজা লিওনিডাস ও তার সৈন্যরে দেখেছিল। এদিকে প্রথম দিনে হেরে গিয়ে আর্তেমিসিয়া জানতে পারে যে তাদের 73টা জাহাজ ধ্বংস হয়ে গেছে। 30টা জাহাজ ভাসতে পারলেও সেটা কখনো যুদ্ধে যেতে পারবে না, আর 20টা জাহাজকে কোনো রকমে পুনরায় মেরামত করা সম্ভব। এসব কথা শুনে রেগেমেগে আর্তেমিসিয়া তার সেই যুদ্ধের কমান্ডার ভ্যান্ডেরিকে সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলে। এখন পরের দিন যুদ্ধের জন্য আর্তেমিসিয়া তার আরেকজন জেনারেল কাসানিককে দায়িত্ব দিয়ে দেয়। আর এদিকে থেমেস্টিকলিস তার সৈন্যদের বীরত্বের প্রশংসা করতে থাকে, কিন্তু সে জানত যে আর্তেমিসিয়া আগামীকাল আরও দ্বিগুণ শক্তি নিয়ে তাদের উপরে হামলা করবে, তাই সে সেনাদের সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলে। তো এখন পরদিন ঝড় তুফান থেমে গেলে শান্ত সমুদ্রে জেনারেল কাসানি তার 2000 জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে থেমেস্টিকলিসের যোদ্ধাদের ধ্বংস করে দিতে। আর যথারীতি এবারও তারা মাঝ সমুদ্রে একে অপরের মুখোমুখি হয়, কিন্তু এবার থেমেস্টিকলিস ভয় পেয়ে তাদের জাহাজ পেছনের দিকে যেতে থাকে। এটা দেখে জেনারেল কাসানি আরও দ্রুত তার জাহাজগুলো নিয়ে তীরের দিকে এগিয়ে যেতে থাকে। আসলে এইসব কি ছিল থেমেস্টিকলিসের একটা প্ল্যান, কারণ ঘন কুয়াশার মধ্যে কাসানি কিছু দেখতে না পেয়ে তার জাহাজগুলো বিশাল বিশাল পাহাড়ের মাঝে নিয়ে যায়। আর এখানে পাহাড়ের সাথে সংঘর্ষে কাসানির অনেকগুলো জাহাজ ধ্বংস হয়ে যায়। সাথে সাথে পাহাড় থেকে লাফিয়ে থেমেস্টিকলিসের সৈন্যরা জেনারেল কাসানির সৈন্যদের উপরে হামলে পড়ে। এখানেও ধ্বংসপ্রায় জাহাজগুলোর উপরে গ্রিক সৈন্যদের সাথে পার্সিয়ান সেনাদের এক ভয়ঙ্কর লড়াই হয়। আর লড়াইয়ের এক পর্যায়ে সাইলাস নামের সেই লোকটা তার যুবক ছেলের মুখোমুখি হয়ে যায়। সে তো অবাক হয়ে গিয়েছিল, কারণ তার ছেলে কাউকে কিছু না বলে এই ভয়ঙ্কর যুদ্ধে এসেছে। তো যাই হোক, সেদিনের যুদ্ধেও তারা জেনারেল কাসানিকে মেরে জয়লাভ করে। তো সেদিন রাতে অ্যাথেনিয়ান্স যোদ্ধারা অনেক খুশি ছিল, যারা ভেবেছিল যে তারা এবারের যুদ্ধেও জিতে যাবে। এছাড়াও থেমেস্টিকলিস এসে তার বন্ধু সাইলাসকে বলে যে দেখো, তোমার ছেলের উপরে রাগ করো না, ওর মতো যুবক বয়সে তো আমরাও লড়াই করেছি। সাইলাস রাগ তো করে না, বরং তার ছেলের জন্য সে অনেক গর্বিত ছিল। তো যাই হোক, সেদিন রাতে একটা ছোট্ট নৌকাতে করে একজন দূত এসেছিল থেমেস্টিকলিসের সাথে দেখা করার জন্য। দূত বলে যে কমান্ডার আর্তেমিসিয়া থেমেস্টিকলিসের সাথে কিছু কথা বলতে চায়, তাই আমি থেমেস্টিকলিসকে নিতে এসেছি। এই কথা শুনে যোদ্ধারা কেউ তো তাদের জেনারেলকে যেতে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু থেমেস্টিকলিস সাহস দেখে একাই চলে যায় আর্তেমিসিয়ার কাছে। আর্তেমিসিয়ার সাথে দেখা করতে তো যথারীতি আর্তেমিসিয়ার জাহাজে গিয়ে তার সাথে দেখা হলে আর্তেমিসিয়া তাকে বলতে থাকে, দেখো থেমেস্টিকলিস, আমার কাছে হাজার হাজার জাহাজ রয়েছে, তোমরা কতগুলো ধ্বংস করবে? বেলা শেষে আমাদের এই বিশাল সৈন্যদের কাছে তোমাদের হার মানতেই হবে। এর চেয়ে ভালো তুমি আমাদের দলে এসে যাও, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। তোমার মতো একজন কমান্ডার আমার হাতে থাকলে আমি পুরো দুনিয়া দখল করে নিতে পারবো। এইসব কথার পাশাপাশি আর্তেমিসিয়া তার রূপ ও যৌবনের নেশায় ফেলেও থেমেস্টিকলিসকে নিজেদের দলে ফেরানোর চেষ্টা করে, কিন্তু এত কিছুর পরেও থেমেস্টিকলিস তার প্রস্তাবে রাজি হয় না। তাই সে রেগেমেগে বলে যে ঠিক আছে, তাহলে পরবর্তী যুদ্ধতে হয় আমি তোমার মাথা চুকিয়ে দেব, নয়তো কেটে দেব। কথাটা শেষ করে থেমেস্টিক তার তাঁবুতে ফিরে আসে, আর সৈনিকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কী আলোচনা হলো সেটা জানার জন্য। থেমেস্টিকলিস শুধু বলে, কালকের যুদ্ধের জন্য তৈরি হ, আর্তেমিসিয়া কাল কিয়ামত নামিয়ে আনতে চলেছে। তো যথারীতি পরদিন যুদ্ধ শুরু হয়ে যায়, আর এবার আর্তেমিসিয়া তার বিশাল দানবীয় এক জাহাজ নিয়ে নিজে এসেছিল যুদ্ধ করতে। সে জাহাজ থেকে দার্সের তেল পুরো সমুদ্রে ছিটিয়ে দেয়। শুধু তাই নয়, সে তার কিছু সৈন্যদের পিঠে বিস্ফোরক লাগিয়ে তাদেরকে পাঠিয়ে দেয় থেমেস্টিকলিসের জাহাজের দিকে। সাথে সাথে তীরন্দাজদের মাধ্যমে সে আত্মঘাতী হামলাকারীদের মারার অনেক চেষ্টা করে, কিন্তু আজকের এই ভয়ঙ্কর যুদ্ধে তীরের আঘাতে সাইলাস বিধ্বস্ত হয়ে পড়ে। আর সে তার ছেলেকে বলে যে বাবা, শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। এদিকে আর্তেমিসিয়া যুদ্ধে ফেলে দেয়া সেই তেলগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তেই পুরো সমুদ্র যেন জাহান্নামে পরিণত হয়ে যায়। আর এই সব কিছু দেখে থেমেস্টিকলিস কৌশলে সেই তেলবাহী জাহাজটাই বিস্ফোরিত করে ধ্বংস করে দেয়।
কিন্তু ততক্ষণে একজন আত্মঘাতী সৈন্য থেমিস্টিক্যালিসের জাহাজে উঠে পড়েছিল। আর এটা দেখে দূর থেকে আর্থেমিশিয়া তীরের আঘাতে সেই আত্মঘাতী সৈনিকসহ থেমিস্টিক্যালিসের জাহাজটাই বিস্ফোরিত করে দেয়। আর্থেমিশিয়া ভেবেছিল যে থেমিস্টিক্যালিস মারা গেছে, কিন্তু আমরা দেখতে পাই যে থেমিস্টিক্যালিসকে তার সহযোদ্ধারা উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। আর আজকে এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে থেমিস্টিক্যালিস ভাবতে থাকে 10 বছর আগে যদি সে ড্যারিয়াসের সাথে সাথে তার ছেলে জার্জিসকেও মেরে ফেলত, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। এরপর থেমিস্টিক্লিসের বন্ধু সাইলাস তার সামনে মৃত্যুবরণ করে। তবে তার শেষ কথা এটাই ছিল যে আগামীকাল তোমাকে দ্বিগুণ শক্তি নিয়ে হামলা করতে হবে বন্ধু। এই ঘটনার মাধ্যমে ক্যালিস্টো তার বাবাকে চিরতরে হারিয়ে ফেলে। এদিকে ততদিনে স্থলভাগের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। এফিয়ালটিসের বিশ্বাসঘাতকতার কারণে স্পার্টার রাজা লিওনিডাস ও তার 300 জন সৈন্য মৃত্যুবরণ করেছে। আর সম্রাট জার্জিস এইসব কিছু দেখে ফিলতিসকে বলে যে তুমি এখন রাজা লিওনিডাসের তলোয়ারটা নিয়ে এথেন্স শহরে যাও। ওদেরকে তার তলোয়ারটা দেখিয়ে বলে দাও যে ওদের রক্ষাকর্তা স্পার্টানদের আমি ধ্বংস করে দিয়েছি। আমি আসছি ওদের শহর এথেন্সকে ইতিহাস থেকে চিরতরে মুছে দেবার জন্য। এদিকে লিওনিডাসের সাথে যুদ্ধ করা ডেক্সাস নিজেদের হার নিশ্চিত জেনে পালিয়ে এসেছিল থেমিস্টিক্লিসের কাছে। সে থেমিস্টিক্লিসকে জানায় যে স্পার্টানসরা সবাই মারা গেছে। একটা কুজো লোক আমাদের ধোঁকা দিয়ে জার্জিসকে গ্রিসে ঢোকার রাস্তা দেখিয়ে দিয়েছে। থেমিস্টিক্লিস ডেক্সাসকে বলে যে রাজা লিওনিডাসের বীরত্বের কথা তুমি গ্রিক সাম্রাজ্যের প্রত্যেকটা রাজ্যে পৌঁছে দাও। মহান রাজার এই বীরত্ব, এই কুরবানি পুরো গ্রিসকে একত্রিত করে ফেলবে। এইসব কথা বলে থেমিস্টিক্লিস নিজের যোদ্ধাদের প্রস্তুত হতে বলে, আর সে চলে যায় এথেন্সে, আবারও পুরো গ্রিসকে একত্রিত করার উদ্দেশ্যে। এথেন্সে গিয়ে থেমিস্টিক্লিস দেখতে পায় যে এফিয়ালটিস রাজা লিওনিসের তলোয়ার নিয়ে হাজির হয়েছে। থেমিস্টিক্লিস তো রিগে মেগে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু রাজার পবিত্র তলোয়ারে সে কোনো বিশ্বাসঘাতকের রক্ত লাগাতে চায় না। তাই সে ফেলটিসকে বলে, তুই যা তোর সম্রাট জার্জিসের কাছে, ওকে জানিয়ে দে মহান রাজা লিওনিডাসের মৃত্যু জার্জিসের ধ্বংস ডেকে আনবে। আমরা পুরো গ্রিস একত্রিত হয়ে জার্জিসের বিরুদ্ধে লড়াই করব। এইসব কথা বলে থেমিস্টিক্লিস আবারও ওই স্পার্টার রাজ্যে চলে আসে রানীর সাথে দেখা করার জন্য। সেখানে আবারও ডেলিসের সাথে তার দেখা হয়, যাকে রাজা লিওনিডাস দেশে পাঠিয়ে দিয়েছিল। আজকেও থেমিস্টিক্লিস রানীকে রাজা লিওনিডাসের তলোয়ারটা দিয়ে বলে, মহারানী, যুদ্ধের এই পর্যায়ে আপনি আমাদের সাহায্য করুন। স্পার্টার সৈন্য, জাহাজ যা পারেন আমাকে দিন। কিন্তু রানী তার স্বামীকে হারিয়েই স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বলে যে এই যুদ্ধের জন্য আর কত কোরবানি দেবে স্পার্টানরা? আমরা আমাদের রাজাকে হারিয়েছি, 200 যোদ্ধা হারিয়েছি, আর আমরা কাউকে হারাতে চাই না। স্পার্টা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। আমরা আর যুদ্ধ চাই না, কিন্তু জার্জিস তো যুদ্ধ চায়। তাই সে চোখের পলকে তার সামনে আসা গ্রিসের প্রত্যেকটা শহর জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে থাকে। এখন গ্রিসকে বাঁচানোর জন্য কেবলমাত্র অ্যাথেনিসরাই অবশিষ্ট ছিল। এসব কিছুর পরে আর্থেমিশিয়া এবং জার্জিস একসাথে বসে আলোচনা করছিল। তাদের মতে গ্রিস অলরেডি তাদের সব শক্তিশালী রাজা লিওনিডাস এবং অ্যাথেন্সের সেনাপতি থেমিস্টিক্লিসকে হারিয়ে ফেলেছে। তারা আর যুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু তখনই সেখানে ফিলটিস ছুটে আসে। সে সম্রাট জার্জিসকে বলে যে মহারাজ, গ্রিস একত্রিত হতে চলেছে। ওরা সবাই একসাথে পার্সিয়ানদের উপরে হামলা করতে চায়। আর্তেমিসে জিজ্ঞাসা করে যে ওদের কমান্ডার কে। এফিয়েটিস বলে যে থেমিস্টিক্লিস। এই কথা শুনে আর্তেমিশিয়ার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ সেই ভেবেছিল যে সেই দিনের বিস্ফোরণে থেমিস্টিক্লিস মারা গেছে। তাই সে রেগে মেগে আজকে সমুদ্রপথে থেমিস্টিক্লিসকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কারণ থেমিস্টিক্লিসকে মারতে পারলে গ্রিস মাথা নত করে দেবে। কিন্তু জার্জিস তাকে শান্ত হতে বলে, কারণ তার মতে এখন তাদের স্থলপথের যুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু এই কথা শুনে আর্তেমিশিয়া বলে, যুদ্ধের ব্যাপারে আমাকে জ্ঞান দেবে না, ভুলে যেও না আমি তোমাকে রাজা বানিয়েছি। সাথে সাথে জার্জিস তাকে সজোরে থাপ্পড় মেরে দেয়। তাই আর্তেমিশিয়া আরও বেশি রেগে গিয়ে বেরিয়ে পড়ে থেমিস্টিক্লিসের উপরে হামলা করার জন্য। এদিকে থেমিস্টিক্লিস পাহাড়ের এপার থেকে দেখছিল গ্রিস কি নির্মমভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই যোদ্ধারা বলতে থাকে যে স্পার্টানরা আমাদেরকে সাহায্য না করলে এই যুদ্ধে আমরা কখনো জিততে পারবো না। ওদের মতো যোদ্ধা ছালে পার্সিয়ানদের হারানো সম্ভবই নয়। আমাদের হাতে যখন সুযোগ ছিল তখনই পার্সিয়ানদের সাথে আলোচনা করা উচিত ছিল। সবাই এখন নিজেদের হারের জন্য থেমিস্টিক্লিসকে দোষারোপ করতে থাকে, যেটা শুনে বেচারা থেমিস্টিক্লিস বলতে থাকে, তোমরা সবাই স্বাধীন, তোমরা চাইলে যুদ্ধ ছেড়ে আজকে চলে যেতে পারো,
কিন্তু সৈনিকেরা মনোবল হারালেও তারা কেউ দেশকে বিপদে ফেলে পালিয়ে যেতে পারে না, তাই তারা শেষ নিঃশ্বাস অবধি যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। আর এবার তারা সবাই মিলে নিজেদের জীবনের শেষ যুদ্ধ মনে করে এবারের লড়াইয়ে নামে। আর তারা সবাই সমুদ্রে চলে যায় আর্তেমিশিয়াকে ধ্বংস করতে। আর আজকে আর্তেমিশিয়া নিজের সর্বোচ্চ শক্তি নিয়ে হাজির হয়েছিল। তার সাথে ছিল সেই অন্ধকারের জানোয়ার নামের কুখ্যাত অপরাজেয় যোদ্ধারা। মুহূর্তের মধ্যে দুই দলের মধ্যে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। গ্রিক যোদ্ধারা নিজেদের জীবন দিতে এসেছিল, তাই তারা ভয়ডরহীনভাবে যুদ্ধ করতে থাকে। আর সেই আত্মাবিহীন রাক্ষসগুলো ছিল ভয়ঙ্কর। তারা একের পর এক গ্রিক সৈন্যদেরকে মারতে থাকে। এ যুদ্ধে গ্রিসের শত শত যোদ্ধা নির্মমভাবে মারা যায়। এথেন্সের সাধারণ যোদ্ধারা কোনোভাবেই এশিয়ার এই রাক্ষসগুলোর সাথে পেরে উঠছিল না। তাই থেমেস্টিক্লিস একাই বেরিয়ে পড়ে সবার আগে আর্তেমিশিয়াকে ধ্বংস করার জন্য। এখানে থেমেস্টিক্লিসের সাথে আর্তেমিশিয়ার এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। আর এক পর্যায়ে থেমেস্টিক্লিস আর্তেমিশিয়াকে নিজের জিম্মায় করে ফেলে। সে আর্তেমিশিয়াকে বলতে থাকে যে, দেখো, তুমি তোমার সৈন্যদের যুদ্ধ থামাতে বলো, ফিরে যাও গ্রিস থেকে, আমাকে বাধ্য করো না তোমাকে মেরে ফেলতে। কিন্তু আর্তেমিশিয়া বলে, গ্রিস ধ্বংস হবে, তোমরা কেউ গ্রিসকে বাঁচাতে পারবে না, আমি যুদ্ধ থামাবো না। কথাটা শোনার সাথে সাথে থেমেস্টিক্লিস আর্তেমিশিয়াকে সেখানে মেরে ফেলে। কিন্তু মারা যাবার আগে আর্তেমিশিয়া দেখতে পায় যে স্পার্টানরা নিজেদের মাঝে বিভেদ ভুলে শত শত জাহাজ নিয়ে হাজির হয়েছিল অ্যাথেনিয়ানসদের সাহায্য করার জন্য। মৃত্যুর আগে হয়তো আর্তেমিশিয়া বুঝে গিয়েছিল যে এবার হয়তো আর পার্সিয়ানরা জিততে পারবে না, কারণ ততক্ষণে স্পার্টানরা তাদের রানীর সাথে হামলা করেছিল পার্সিয়ানদের উপরে, আর এটাই ছিল জার্সিসের ধ্বংসের শুরু। তো গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এটার প্রথম পার্ট দেখতে চাইলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিংক দিয়েছি, দেখবেন। আর আমি বলি কি, এই সিনেমাগুলোর এক্সপ্লেনেশন দেখার পরেও আপনারা যদি সময় পান তাহলে পুরো সিনেমাটা দেখে নিন, কারণ এত অসাধারণ ভিজুয়াল ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলায়ে পুরো সিনেমা একদম পিওর গুজবাম্পস। সুতরাং আপনারা যদি সিনেমাটা দেখেন তাহলে সময় নষ্ট হবে না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।